স্যার। সুযোগ বুঝে আমার পিঠে ছুরি মারলে তুমি। সামনাসামনি শত্রুর আঘাত, বুকের ওপর ছুরির ঘা বীরেন্দ্র চক্রবর্তী সহ্য করে নেবে, কিন্তু এই বিশ্বাসঘাতকতা সে কোনোদিন সহ্য করতে পারবে না। সে বিশ্বাসঘাতককে ক্ষমা করার মতো ভুলও সে জীবনে কোনোদিন করবে না। সেদিন যখন রুদ্রপুরে আমাকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, সেটা কে করেছিল আমি জানতাম না। ভেবেছিলাম রাজনীতিতে তো অনেক রাইভাল তৈরি হয়, সেরকমই কেউ হয়তো আমার ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য ওই কাজ করেছে। যদিও দিদি আমাকে একটা নাম বলেছিল, কিন্তু আমি সেটা মানিনি। বাবা, এখানে তো আমার শত্রু কেউ নেই, তাহলে গুলিটা করলো কে? এই রুদ্রপুরে তোর তো একজনই শত্রু আছে বীরু, স্মৃতিমান। শুধু আমার মনে হয়েছিল এ কাজ এমন কেউ করেছে যে সারাক্ষণ আমার উপর ফুটিয়ে নজর রাখে। কিন্তু সেই শত্রু যে রাজনীতিতে নয়, আমার অ্যাসিস্ট্যান্ট রূপে আমার পাশেই ছিল, আমার বাড়িতেই ছিল, সেটা আমি ভাবতে পারিনি। আপনার সত্যি এটা মনে হয় যে আমি আপনাকে মারতে চেয়েছিলাম? তুমি আজ পর্যন্ত অনেকবার আমার জীবন বাঁচিয়েছো ঠিকই, কিন্তু আজ মনে হচ্ছে এই সবই তোমার ভালো সাজার চেষ্টা। ইচ্ছে করে তুমি আমার ক্ষতিটা প্ল্যান করতে, যাতে আমাকে বাঁচিয়ে তুমি আমার চোখে মহান হয়ে উঠতে পারো। ধীরে ধীরে আমার জায়গাটাই তুমি হাসিল করতে চেয়েছো। একটা ঘটনায় আপনার মনে এতখানি রাগ, ঘেন্না, এতখানি অবিশ্বাস তৈরি হয়েছে আমার। এই অবিশ্বাস তুমি তৈরি করেছো শুভজিৎ অধিকারী। আমার এতদিনের ভরসা, বিশ্বাস তুমি ভেঙে গুঁড়িয়ে দিয়েছো। কালসাপকে আমি এতদিন সন্তান স্নেহে পালন করেছি ভেবেই আমার আমার নিজের প্রতি ঘেন্না হচ্ছে। আমি জানি স্যার, আমার জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন। আমি তো বলছি স্যার, আপনি আমাকে শাস্তি দিন, আমাকে মারুন, আমাকে চড় মারুন স্যার, জুতো দিয়ে মারুন। আপনি যা শাস্তি দেবেন স্যার আমি মাথা পেতে মেনে নেব, আমি সব সহ্য করবো স্যার। কিন্তু নিজের ঈশ্বরের চোখে আমার প্রতি এই ঘেন্না আমি দেখতে পারবো না স্যার। একজন ভক্ত হিসেবে, একজন সেবক হিসেবে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার কথা আমি কোনোদিন দুঃস্বপ্নেও ভাবিনি স্যার। আপনার সেবা ছাড়া আমার জীবন আর কোনো উদ্দেশ্য ছিল না। প্লিজ এই অধিকারটুকু আমার থেকে কেড়ে নেবেন না স্যার, তাহলে তো আমার আর বেঁচে থাকার কোনো অর্থই থাকবে না স্যার। আপনি তো বললেন এই শাড়িটা আমাকে পরতে, আমার কাছে তো আর কিছু নেই পরার মতো এখন। পেয়ে যাবে, আমার শ্বশুরমশাই বললেন না শাড়ি দেবে, ঠিক দেবে, দেখো। হ্যাঁ ঠিক আছে, আগে এনে দিন, তারপর আমি আপনাকে শাড়িটা ফেরত দিয়ে দেবো। আসলে বলছি কি ম্যাডাম, আপনারা তো খুব বড় লোক, এই দান ধ্যান করাটা আপনাদের কাছে খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমরা তো খুব গরিব। মানে সারা জীবনের মধ্যে একেবারে দান করে দেওয়াটা আমাদের পক্ষে না খুব কঠিন। যাই আপনার কাছে কিছু পরবার মতো ছিল না, তাই মায়ের এই শাড়িটা আপনাকে পরতে দিয়েছিল। আসলে মায়ের এই শাড়িটা না খুব দরকার, মাকে এই শাড়িটা এক্ষুনি ফেরত দিন। তাহলে আমি পরবো কি? ওমা, ওই বিয়ের শাড়িটা, ওটা কিন্তু তোমাকে খুব মানিয়েছিল বল। আর যদি নতুন কিছু পরবার ইচ্ছা হয়, তাহলে আপনার সিঁথিতে যে সিঁদুর দিয়েছে তাকে বলবেন নতুন শাড়ি এনে দেবে। রীতা, তুমি এখানে আর আমি সারা বাড়ি তোমায় খুঁজে এলাম, সারা দেবে তো? বলছি, তুমি তো জানোই যে শাওন মা বিয়ে বাড়ি থেকে এক কাপড় এই বাড়িতে চলে এসেছিল, সঙ্গে জামা কাপড় কিছু আনতে পারিনি। তোমার তো অনেকগুলো শাড়ি আছে, তো ওখান থেকে একটা দাও না, তাহলে ও পরে নেবে। যেই মেয়ে আমাদের মান সম্মানের কথা ভাবিনি, পাড়ার লোকের কাছে আমাদের ছোট করেছে, তাকে আমি শাড়ি দেব ভাবলে কি করে তুমি এটা? ছি 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 ছি, একটা হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে এই স্বার্থপরতা, এই শত্রুতা করতে লজ্জা করে না তো? না করে না। যে শয়তানি করে আমার সোনার সংসারে আগুন লাগিয়েছে, যে আমার সন্তানকে ডুবে মরতে প্ররোচনা দিয়েছে,
শেষ নিঃশ্বাস অব্দি ওর সাথে আমি শত্রুতা করে যাব, আর বেশ করব। তার মানে তুমি শাড়ি দেবে না, এটাই তোমার শেষ কথা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার শেষ কথা, এটাই আমার শেষ কথা। আমি ওকে কিচ্ছু দেব না। দরকার পড়লে এই বাড়ি থেকে আমি তোকে দূর করে দেবো, টিকতে দেব না। আর জানো তো, নিজে হাতে রান্না করে দেওয়া তো দূরের কথা, এক গ্লাস জল পর্যন্ত গিয়ে দেবো না। মলি তুই? বাবা, আমার আর মায়ের কথা একই, আর সেটা তুমি জানো। ওই মেয়েটার জন্য কিছু চেয়ে নিজেকে দয়া করে ছোট করো না। একটা অসহায় মেয়ের জন্য ছোট হতে আমার লজ্জা করে না মলি। যতক্ষণ না তোরা মানবি ততক্ষণ আমি তোদের কাছে অনুরোধ করে যাব, কিন্তু তাই বলে শাওনমার এই কষ্ট আমি চোখে দেখতে পারবো না। বৃষ্টি, ওই শাওনমা না থাকলে আজ তোকে আমরা হারাতাম। ওই কিন্তু জলে ডুব দিয়ে তোকে বাঁচিয়েছে। তাহলে তুই কি একটা তোর চুড়িদার দিবি মা? বারবার এক কথা কেন বলছো? বললাম তো আমরা ওই মেয়ের জন্য কিচ্ছু দেব না। এখান থেকে যাও না তুমি। তুমি যাও না তোমার কাছে, আমি তো আমার মেয়ের সাথে কথা বলছি। ও না তোমাদের মতন নিষ্ঠুর নয়। বৃষ্টি দেখ, শাওনমা আগে তোর বন্ধু, তাই কেউ না বুঝলেও যেই মেয়েটা আমাকে অন্ধকার গর্তে ঢেলে দিয়েছে সে আমার বন্ধু নয় বাবা। বাবা প্লিজ, ওকে সাহায্য করার কথা আমাকে আর একবারও বলবে না। যদিও তোমার নিজের মেয়ের জীবন নষ্ট হলো তাতে তোমার কি যায় আসে? তোমার তো কিচ্ছু যায় আসে না। যেই মেয়েটা জোর করে এই বাড়িতে ঢুকলো, তুমি তো চাও যে যাতে ও ভালো থাকে, আমাদের সাফার করে যাতে ও মাথা উঁচু করে থাকতে পারে। তুমি তো শুধু এটাই চাও, তাই না বাবা? কিন্তু আমাদের চাও কি বাধ্যতামূলক বলো তো? আমি তো সেটা বলতে চাইনি। আমি শুধু বোঝাতে চেয়েছি, যেটাই ঘটছে জানবি সবটাই ভাগ্যের লিখন। তুমি শুনলে তো দাদা কি বলে গেল? আমি তোমাকে শেষবারের মতন বলছি, শুধু দাদার কথাকে অমান্য করার কথা মাথাতেও এনো না।